সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, গুরুদাস সরকারি কলেজের দর্শন বিভাগের পক্ষ থেকে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আছি আজকে তোমাদের সাথে শায়লা হোসেন চীনা, প্রভাষক দর্শন। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। গুরুদাস সরকারি কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ। আশা করি তোমরা সবাই এই কলেজে ভর্তি হতে পেরে আনন্দিত। বিগত বছরগুলোতে তোমাদের প্রথমেই দেখা যেত যে একটা পরিচিতিমূলক ক্লাস হতো, সেখানে তোমাদের সকলের সাথে আমাদের সকল শিক্ষকদের একটি পরিচিতির ব্যবস্থা থাকতো। তো এই করোনা কালে তো এরকম সম্ভব হচ্ছে না, তো যাতে তোমাদের পড়াশোনার ক্ষতি না হয় তাই এই অনলাইন ক্লাস কার্যক্রমের মাধ্যমে তোমাদেরকে সাহায্য করার চেষ্টা। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো যুক্তিবিদ্যা বিষয়ে। যুক্তিবিদ্যা আমরা দর্শনের যে শিক্ষকরা আছি তারাই মূলত পড়িয়ে থাকি। যুক্তিবিদ্যা দর্শনেরই একটি শাখা। দর্শনের তিনটা শাখা রয়েছে মূলত। এক, তত্ত্ববিদ্যা। দুই, জ্ঞানবিদ্যা। তিন, মূল্যবিদ্যা। যুক্তিবিদ্যা মূলত মূল্যবিদ্যার অন্তর্ভুক্ত একটি বিষয়। এই মূল্যবিদ্যার আবার তিনটি আলোচ্য বিষয় রয়েছে। একটি নীতিবিদ্যা, একটি যুক্তিবিদ্যা, আর একটা হচ্ছে নন্দন তত্ত্ব। তো আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে যুক্তিবিদ্যা। আর তোমরা যদি বলো যে যুক্তিবিদ্যা তো দর্শনের অন্তর্ভুক্ত বিষয়, তাহলে দর্শন জিনিসটা কি? তো দর্শন তো সংক্ষেপে আসলে এই বিষয়ে বলা যায় না, তারপরেও বলি জগতের কিছু মৌলিক সমস্যার যৌক্তিক উত্তর খোঁজার চেষ্টা হচ্ছে দর্শন। তো তোমাদের যে পাঠ্য বিষয় আছে যুক্তিবিদ্যা প্রথম বছর, এর যে দ্বিতীয় অধ্যায় আছে যে যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক, এখানে বিভিন্ন অন্যান্য বিষয়ের সাথে যুক্তিবিদ্যার কি সম্পর্ক সেই বিষয়ে আলোচনা রয়েছে। সেখানে তোমরা নীতিবিদ্যা, দর্শন আর অন্যান্য বিষয়ের সাথে যুক্তিবিদ্যা কি সম্পর্ক সেটা জানতে পারবে। তো প্রথমে আসি যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ সম্পর্কে। যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হলো লজিক। এই লজিক শব্দটির উৎপত্তি ঘটেছে গ্রিক শব্দ লজিকি থেকে। এই লজিকি শব্দ আবার তোমার লগস শব্দের বিশ্লেষণ। আর এই লগস শব্দের অর্থ হচ্ছে ভাষা বা চিন্তা। তাহলে উৎপত্তিগত দিক থেকে কি বলা যায় যুক্তিবিদ্যাকে? যুক্তিবিদ্যাকে বলা যায় যে ভাষা প্রকাশিত চিন্তার বিজ্ঞান। এখন আসি চিন্তা কথাটি দিয়ে যুক্তিবিদ্যা কি বোঝানো হয় সে বিষয়ে। চিন্তা শব্দটার অর্থ অত্যন্ত ব্যাপক। মনোবিজ্ঞানে চিন্তা বলতে কল্পনা, স্মৃতি, প্রত্যক্ষণ, অনুমান প্রভৃতিকে বোঝায়। আবার চিন্তা বলতে কখনো চিন্তার পদ্ধতি, কখনো চিন্তার ফল, কখনো জ্ঞানকে বোঝায়। চিন্তা আবার কখনো কখনো অনুমান বা যুক্তিকে বোঝায়। যদিও যুক্তিবিদ্যা চিন্তা সম্পর্কে আলোচনা করে, তবুও চিন্তার সব রূপের সঙ্গে যুক্তিবিদ্যা সম্পর্কিত নয়। যুক্তিবিদ্যায় চিন্তা বলতে অনুমানমূলক চিন্তাকেই বোঝায়। কি বলছিলাম? যে যুক্তিবিদ্যায় চিন্তা বলতে
যুক্তিবিদ্যা তাহলে চিন্তা বলতে অনুমানমূলক চিন্তাকেই বোঝায়। এ কারণে আধুনিক যুক্তিবিদ স্টেবিং বলেছেন, যুক্তিবিদ্যার মূল আলোচনার বিষয় হলো সবিচার চিন্তা। তাই বলা যায় কি এই অনুমান হলো যে সবিচার চিন্তা। এখন আসি যে অনুমান বলতে যুক্তিবিদ্যায় কি বোঝানো হয়। যুক্তিবিদ্যায় অনুমান হলো জ্ঞাত বা জানা সত্য থেকে অজ্ঞাত বা অজানা সত্যের জ্ঞান অর্জন করা। যেমন দূরে ধোঁয়া দেখে আমরা আগুনের অস্তিত্ব অনুমান করি, এটা একটা যুক্তির দৃষ্টান্ত। আমরা সরাসরি যা দেখি তা আগুন নয়, ধোঁয়া, কিন্তু আমরা জ্ঞাত তথ্য ধোঁয়া থেকে আগুনের অস্তিত্ব অনুমান করি। এখানে জ্ঞাত তথ্য ধোঁয়া হলো আমাদের যুক্তির ভিত্তি বা প্রত্যক্ষ সূত্র, এবং আগুন আছে এ অনুমান হলো যুক্তির সাহায্যে প্রাপ্ত সিদ্ধান্ত। সুতরাং জানা বিষয়ের সাহায্যে অজানা বিষয়ের জ্ঞান অর্জন করার প্রক্রিয়াকে অনুমান বলে। অন্যভাবে বলা যায়, প্রত্যক্ষ জ্ঞানের উপর নির্ভর করে পরোক্ষ জ্ঞানে উপনীত হওয়ার মানসিক প্রক্রিয়াই হলো অনুমান। তাহলে আমরা ব্যুৎপত্তিগত দিক থেকে কি বলতে পারি, যে ব্যুৎপত্তিগত দিক থেকে যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। এই চিন্তা তাহলে কি, চিন্তা বলতে আমরা বুঝি যে অনুমানমূলক চিন্তাকেই যুক্তিবিদ্যায় চিন্তা বলা হয়। আর অনুমান জিনিসটা কি, অনুমান জিনিসটা হলো জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার একটি প্রক্রিয়া। তো আমরা সাধারণত কি করি, যখন একটা যুক্তি দাঁড় করাই তখন আমরা কিছু তথ্য আমাদের কাছে থাকে, আর আমরা তারপরে যে তথ্য আমাদের কাছে থাকে না এরকম অজ্ঞাত সত্যে আমরা উপনীত হই। তো একটা যুক্তি দাঁড় করাতে আমাদের মূলত প্রথম লাগে আশ্রয় বাক্য। সেই আশ্রয় বাক্যকে কেন্দ্র করে আমরা সিদ্ধান্তে পৌঁছাই। যেমন একটা যুক্তির তোমাদের সামনে উদাহরণ দিই, খুব সাধারণ বা কমন একটা যুক্তি, যেমন সকল মানুষ হয় মরণশীল, রহিম হয় একজন মানুষ, সুতরাং রহিম হয় মরণশীল। তো এখানে আমাদের জ্ঞাত যেটা বা জানা যে বিষয় যেটা, যে সবাই আমাদের অভিজ্ঞতায় দেখেছি যে অনেকে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মারা গিয়েছে, এজন্য আমরা ধরে নিই যে সকল মানুষই মারা যাবে। তো আমরা এখানে কি জ্ঞাত সত্য আমাদের যে সকল মানুষ হলো মরণশীল, রহিম যেহেতু একজন মানুষ সুতরাং রহিমও মরণশীল হবে। তো এইভাবে অনুমানের মাধ্যমে আমরা কি একটা আশ্রয় বাক্য থেকে একটা সিদ্ধান্তে পৌঁছাই। তার মানে যুক্তিবিদ্যায় যে যুক্তি আলোচনা করা হয় এই ক্ষেত্রে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় যে যুক্তি বাক্য। তো যুক্তিবিদ্যায় আমরা যুক্তি কিভাবে দাঁড় করাবো, সেই ক্ষেত্রে যুক্তি বাক্যগুলা কি হবে, এইগুলো যুক্তিবিদ্যা আলোচনা করে। এছাড়া বলা যায় মানুষ যুক্তিপ্রবণ প্রাণী। আদিকাল থেকে স্বকর্মের অনুকূলে মানুষ যুক্তি দিয়ে আসছে, কিন্তু এ যুক্তি সঠিক না ভুল তা মানুষ সাধারণত নিজে বুঝতে পারে না। কেউ যদি কোনো মানদণ্ড দিয়ে যাচাই করে যুক্তিটি সঠিক কি সঠিক নয় তা বুঝিয়ে দিতে পারে, তাহলে মানুষের আচরণ মানবিক ও গ্রহণযোগ্য হতে পারে। যুক্তিবিদ্যা এমন একটি বিষয় যা যুক্তিটি সঠিক বা সঠিক নয় তা মূল্যায়ন করে। যুক্তি হলো চিন্তার ভাষায় প্রকাশিত রূপ, আর যুক্তিবিদ্যা হলো যুক্তির বৈধতা বিচারকারী বিজ্ঞান। কি বললাম, যুক্তি হলো চিন্তার ভাষায় প্রকাশিত রূপ, আর যুক্তিবিদ্যা হলো যুক্তির বৈধতা বিচারকারী বিজ্ঞান। যুক্তিবিদ্যা দর্শনের আওতাভুক্ত মূল্যবিদ্যার একটি বিশেষ শাখা। যুক্তি মানব ইতিহাসের সাথে সম্পৃক্ত হলো যুক্তিবিদ্যার উৎপত্তি মাত্র 2500 বছর আগে। যুক্তিবিদ্যার জনক হলেন অ্যারিস্টটল।
প্রথম মনে করেন যে সবিচার চিন্তার উপর ভিত্তি করে একটি শাস্ত্র গঠিত হতে পারে, এই জন্য তাকে যুক্তিবিদ্যার জনক বলা হয়। তার যুক্তিবিদ্যা সংক্রান্ত গ্রন্থের নাম হলো অর্গানন। তোমাদের অনেক সময় পরীক্ষায় আসতে পারে যে যুক্তিবিদ্যার জনককে, তাহলে জ্ঞানমূলক প্রশ্ন বা এমসিকিউতে আসতে পারে। তো এই ক্ষেত্রে তোমাদের উত্তর কি হবে? এরিস্টটল। আর এরিস্টটলের একটি গ্রন্থের নাম লিখো, যদি আসে তাহলে কি লিখতে পারো তোমরা? অর্গানন। এটা হচ্ছে তার যুক্তিবিদ্যা সংক্রান্ত একটি গ্রন্থ। তো পরীক্ষার কথা যেহেতু আসলো, তোমাদেরকে বলি যে এই পর্যন্ত যেরকম পদ্ধতিতে পরীক্ষা হয়েছে এর আগে, সেটা হলো যে তোমাদের 30 নাম্বারের এমসিকিউ প্রশ্ন আসে, বহু নির্বাচনী যেটা। তো এখানে তোমার জ্ঞানমূলক অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা এর উপর ভিত্তি করে এই প্রশ্নগুলো তৈরি হয়। এছাড়া আছে তোমাদের রচনামূলক অংশ, এখানে 70 নাম্বার। এখানে 10টা সৃজনশীল প্রশ্ন থেকে 7টা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হয়। আচ্ছা, এই ক্ষেত্রে এমসিকিউ তোমাদের আরো হতে পারে যে যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি? তোমরা উত্তর কি দিবে? লজিক। এই যুক্তিবিদ্যার প্রধান দুটি পদ্ধতি হলো অবরোহ পদ্ধতি আর আরোহ পদ্ধতি। তাহলে যুক্তিবিদ্যার প্রধান দুটি পদ্ধতি কি? অবরোহ পদ্ধতি আর আরোহ পদ্ধতি। অবরোহ পদ্ধতিতে কি হয় যে একটা সার্বজনীন সত্য আমরা প্রথমেই সত্য হিসেবে ধরে নিয়ে সেখান থেকে সিদ্ধান্তে উপনীত হই। যেমন অবরোহ যুক্তিবিদ্যার একটা উদাহরণ যদি তোমাদেরকে বলি যুক্তির, তাহলে কি হবে? সকল মানুষ হয় মরণশীল। রহিম হয় একজন মানুষ। সুতরাং রহিম হয় মরণশীল। এটা হলো অবরোহ যুক্তি পদ্ধতির একটি উদাহরণ। এরপর যুক্তিবিদ্যার আরেকটা পদ্ধতি হলো আরোহ। আরোহে সাধারণত পর্যবেক্ষণ ভিত্তিক যুক্তি পদ্ধতি। এখানে ঘটনা পর্যবেক্ষণ করে বেশ কিছু উদাহরণ নেওয়া হয়, সেখান থেকে একটা বড় সিদ্ধান্তে আসে। যেমন অনেক মানুষের মরণশীলতা দেখে আমরা সিদ্ধান্ত নেই যে সকল মানুষ হয় মরণশীল। যেমন রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, লিজা হয় মরণশীল, সুতরাং সকল মানুষ হয় মরণশীল। এরকম বেশ কিছু ব্যক্তি মানুষের মরণশীলতা উদাহরণ দিয়ে এখানে আরোহের ক্ষেত্রে কি করা হয় যে বেশ কয়েকজন ব্যক্তি মানুষের মরণশীলতা উদাহরণ দিয়ে আমরা একটা বড় সিদ্ধান্তে আসবো, সেটা হচ্ছে সকল মানুষ হয় মরণশীল। তার মানে ছোট বিষয় থেকে আরোহে আমরা বড় বিষয়ে উপনীত হই। আর অবরোহ যুক্তি পদ্ধতিতে কি হয়, সেখানে বড় বিষয় থেকে কি ছোট একটা সিদ্ধান্তে আমরা উপনীত হই। এটা যুক্তি পদ্ধতির দুইটা পদ্ধতি। এছাড়া যুক্তিবিদ্যার আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে কি প্রতীকী যুক্তিবিদ্যা। এটা যুক্তিবিদ্যার নতুন একটি ধারা। এই ক্ষেত্রে কি করা হয় যে ভাষায় প্রকাশিত যুক্তি অনেক সময় সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে
কখনো যদি ভুল হয়ে যায় সেই বিষয়টা যাতে এড়ানো যায়, এজন্য প্রতীক বা গাণিতিক যদি পদ্ধতি ব্যবহার করা হয় এই ক্ষেত্রে এই ভুলটা অনেক ক্ষেত্রে এড়ানো সম্ভব হয়। এটা হচ্ছে প্রতীকী যুক্তিবিদ্যার একটা সুবিধা। এবার আমি তোমাদের সাথে আলোচনা করব যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশ। যুক্তিবিদ্যা যেহেতু দর্শনেরই একটি শাখা, তাহলে কি যুক্তিবিদ্যার ইতিহাসও কি দর্শনের মতোই সুপ্রাচীন। তো যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশ যদি আলোচনা করতে হয় তাহলে এটাকে যুগ ভিত্তিক, যেমন প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, সাম্প্রতিক যুগ এভাবে যদি আলোচনা করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে আসি প্রাচীন যুগ। এ সম্পর্কে তোমরা জানো যুক্তিবিদ্যার জনক হলো এরিস্টটল। তো তিনি মূলত প্রাচীন যুগের একজন দার্শনিক এবং যুক্তিবিদ। প্রাচীন যুগ ছিল গতানুগতিক যুক্তিবিদ্যার যুগ। গতানুগতিক যুক্তিবিদ্যার শুরু দার্শনিক এরিস্টটল থেকে। যুক্তিবিদ্যার অনুমানের ক্ষেত্রে তার শ্রেষ্ঠ অবদান হচ্ছে সহানুমান। সহানুমান প্রক্রিয়া প্রবর্তন করতে গিয়ে তিনি এর সাথে সংশ্লিষ্ট কয়েকটি বিষয় যেমন পদ, সংযোজক, যুক্তিবাক্য, বিধেয়ক, সংজ্ঞা ইত্যাদি সম্বন্ধে ধারণা দেন। তোমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এই বইয়ের যে অধ্যায়গুলো আছে এগুলোতে তোমরা এই বিষয়গুলো সম্পর্কে ক্রমান্বয়ে জানবে। তো এরিস্টটল সহানুমানের গঠন, এর সূত্র, এর সংস্থান ও মূর্তি সম্বন্ধে ধারণা প্রকাশ করেন। এসব ধারণা দীর্ঘকাল ধরে এমনকি সারা মধ্যযুগ জুড়ে অপরিবর্তিত অবস্থায় তার অনুসারীদের কাছে সমাদৃত হয়েছে এবং তাকে যৌক্তিক চিন্তার স্রষ্টা রূপে সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করা হয়েছে। এরিস্টটলের প্রবর্তিত যুক্তি পদ্ধতি এবং তার অনুসারীদের সমর্থিত যুক্তিরীতি গতানুগতিক যুক্তিবিদ্যা নামে পরিচিত। এ যুগে আর উল্লেখযোগ্য যে যুক্তিবিদ রয়েছেন তাদের মধ্যে রয়েছে পিথাগোরাস। পিথাগোরাস ছিলেন অবরোহ পদ্ধতির বাহন। সক্রেটিস, এর যুক্তি প্রয়োগ পদ্ধতি ছিল দ্বান্দ্বিক পদ্ধতি। প্লেটোর মতে তার এই দ্বান্দ্বিক পদ্ধতি এতই বিখ্যাত করে যে তাকে সক্রেটিসীয় পদ্ধতি নামে অভিহিত করা হয়। সক্রেটিসের মতে প্রত্যয় গঠনের পদ্ধতি হলো আরোহ পদ্ধতি। তো তোমাদের যদি বলা হয় যে প্রাচীন যুগের কয়েকজন যুক্তিবিদের নাম বলো, আশা করি তোমরা বলতে পারবে এবং তাদের অবদান সম্পর্কেও তোমরা বলতে পারবে। এরপর আসি মধ্যযুগ সম্পর্কে। মধ্যযুগীয় যুক্তিবিদ্যা বলতে প্রধানত স্কলাস্টিক যুক্তিতত্ত্বকে নির্দেশ করে। দার্শনিক পরফিরিয় মধ্যযুগের যুক্তিবিদ্যার ক্ষেত্রে অবদান রেখেছে। মধ্যযুগে মুসলিম চিন্তাবিদরা তোমার সভ্যতার জ্ঞানের বিকাশে অনেক অবদান রেখেছে। যুক্তিবিদ্যার ক্ষেত্রেও তারা অনেক অবদান রেখেছেন। তাহলে মধ্যযুগের মুসলিম দার্শনিক ও যুক্তিবিদগণ হলেন আল ফারাবি, ইবনে সিনা, ইবনে রুশদ। প্রথমে আসি আল ফারাবি সম্পর্কে। আল ফারাবি তিনি যুক্তিবিদ্যাকে দুই ভাগে ভাগ করেন। প্রথম অংশে প্রত্যয় ও সংজ্ঞা আলোচনা করেন, দ্বিতীয় অংশে অবধারণ, যুক্তিবিন্যাস, প্রমাণ নিয়ে আলোচনা করেন। এরপর ইবনে সিনা সম্পর্কে বলি। তিনি অবরোহ ও আরোহ এই যুক্তি পদ্ধতির মধ্যে সমন্বয় সাধন করেন। তিনি মনে করেন চিন্তা করার সময় মানুষ প্রায়ই ভুল করে থাকে। শুধু যুক্তিবিদ্যা অনুশীলনের মাধ্যমে
চিন্তার এই ভ্রান্তি নিরসন করা সম্ভব। পরবর্তী ইবনে রুশদ এর মতে মানুষের চিন্তাকে ইন্দ্রিয় গ্রাহ্য থেকে বিশুদ্ধ স্তরে উন্নত করা যায় যুক্তিবিদ্যার মাধ্যমে। তাহলে এরা হলেন কি তোমার মধ্যযুগের কয়েকজন যুক্তিবিদ, যাদের চিন্তাধারা যুক্তিবিদ্যা সম্পর্কে তোমাদেরকে আমি এখন বললাম। এরপর আসি আধুনিক যুগ। শতাব্দীর শুরু থেকে কয়েকজন শক্তিবান চিন্তাবিদ অনুমানের প্রকৃতি নিয়ে আলোচনা করেন। তাদের সবাই মধ্যযুগীয় ভাবধারা পরিত্যাগ করেন এবং কোনো না কোনোভাবে যুক্তিবিদ্যার ক্ষেত্রে আধুনিক চিন্তাধারার প্রবর্তনের চেষ্টা করেছেন। এদের মধ্যে ফ্রান্সিস বেকন এর নাম উল্লেখযোগ্য। তার মতে এরিস্টটলের সহানুমানিক চিন্তাধারা তাত্ত্বিক বিজ্ঞানের ক্ষেত্রে অনুপযোগী, তাই জ্ঞান অনুশীলনের ক্ষেত্রে তিনি এক নতুন পদ্ধতি আবিষ্কার করেন। তার নাম আরোহ পদ্ধতি। এ পদ্ধতি অনুসারে পর্যবেক্ষণের মাধ্যমে বিশেষ বিশেষ ঘটনা প্রত্যক্ষ করে তাদের মধ্য থেকে একটি সার্বিক বা সাধারণ নিয়ম আবিষ্কার করা হয় এবং তারই সাহায্যে বিশেষ ঘটনাগুলা ব্যাখ্যা করা হয়। আধুনিক যুগে আরো কয়েকজন বিখ্যাত যুক্তিবিদ হলেন চার্লস পিয়ার্স, উইলিয়াম জেবন্স, আর্নস্ট ক্রোডে, জন ভ্যান প্রমুখ। এছাড়া আছেন জে.এস. মিল। তার আলোচনা থেকে জানা যায় তিনিও এরিস্টটল সমর্থিত সহানুমান ব্যবহারের পক্ষপাতী ছিলেন না। তার মতে সহানুমানের সিদ্ধান্তে আশ্রয়বাক্যের বাইরে কিছু পাওয়া যায় না। তিনি মনে করেন যে জ্ঞান চর্চার ফলপ্রসূ পদ্ধতি হলো আরোহ পদ্ধতি। এ পদ্ধতি অনুসারে অভিজ্ঞতা থেকে প্রাপ্ত উপাদানের উপর ভিত্তি করে আমরা সার্বিক নিয়মে উপনীত হই। বিশেষ কয়েকজন মানুষের মৃত্যুর ঘটনা প্রত্যক্ষ করে আমরা সকল মানুষের মরণশীলতা সম্পর্কে সিদ্ধান্ত অনুমান করি। মিলের মতে সার্বিক সিদ্ধান্ত অনুমানের সময় আমরা প্রকৃতির নিয়মানুবর্তিতায় বিশ্বাস করি আর কার্যকর নিয়মের উপর নির্ভর করি। আধুনিক যুগে মূলত তিনটি ধারা দেখা যায়। এগুলো হলো সাংকেতিক যুক্তিবিদ্যা, গাণিতিক যুক্তিবিদ্যা ও প্রতীকী যুক্তিবিদ্যা। তোমাদের একটু আগে আমি আলোচনার ক্ষেত্রে বলেছিলাম যে যুক্তিবিদ্যার পদ্ধতি হলো প্রথমত দুটি, অবরোহ পদ্ধতি এবং আরোহ পদ্ধতি। পরবর্তী সময়ে যুক্তিবিদ্যার ক্ষেত্রে আরো একটি পদ্ধতি যুক্ত হয়, সেটা হচ্ছে কি তোমার প্রতীকী যুক্তিবিদ্যা, যেগুলো হচ্ছে মূলত আধুনিক যুগে আলোচনার সূত্রপাত ঘটে। আর সর্বশেষ যে যুগটা রয়েছে সেটা হলো সাম্প্রতিক যুগ। এই যুগ 1848 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত চলছে। এটাকে সমসাময়িক সময়ে বলা যায়। তো সমসাময়িক বা সাম্প্রতিক সময়ে গাণিতিক বা প্রতীকী যুক্তিবিদ্যার বিকাশের একটি ধারা চলছে, যার মূলে কাজ করছে লজিস্টিক স্কুল। এই লজিস্টিক স্কুল হচ্ছে একটি সম্প্রদায়। এই সম্প্রদায়ের উল্লেখযোগ্য যুক্তিবিদ হচ্ছেন গটলোব ফ্রেগে, আলফ্রেড হোয়াইটহেড, ডেভিড হিলবার্ট প্রমুখ। প্রতীকী যুক্তিবিদ্যার বিকাশের ক্ষেত্রে যারা বিশেষ অবদান রাখেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জোসেফ আই.এম. কপি এবং বার্ট্রান্ড রাসেল প্রমুখ। তাহলে তোমরা যদি যুক্তিবিদ্যার উৎপত্তি ও বিকাশ সম্পর্কে পরীক্ষায় আসে তাহলে তোমরা আশা করি মোটামুটি বলতে পারবে। তাহলে আজকে তোমাদের সাথে আমি যুক্তিবিদ্যা সম্পর্কে একটি প্রাথমিক আলোচনা করলাম। এখানে যুক্তিবিদ্যা জিনিসটা আসলে কি নিয়ে আলোচনা করে বা যুক্তিবিদ্যা কি, যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশ, যুক্তিবিদ্যার পদ্ধতি এগুলা কি কি, এগুলা সম্পর্কে তোমাদের সাথে কথা বলেছি। তো যুক্তিবিদ্যা সম্পর্কে তোমাদের প্রথমেই বলেছি যে এটা হচ্ছে দর্শনের মূল্যবিদ্যার একটি শাখা। আর যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক। উৎপত্তিগত দিক থেকে যুক্তিবিদ্যাকে বলা হয় ভাষা প্রকাশিত চিন্তার বিজ্ঞান। এই ক্ষেত্রে তোমাদের সাথে আমি আলোচনা করেছি চিন্তা কি,
অনুমান কি, একটি যুক্তি গঠন করতে হলে যুক্তি বাক্য দরকার হয়, সেই যুক্তি বাক্যগুলা থেকে কিভাবে সিদ্ধান্ত, আশ্রয় বাক্য থেকে কিভাবে সিদ্ধান্ত নিতে হয়, সেগুলা আমি তোমাদের সাথে আলোচনা করেছি। এরপর তোমাদের সাথে আমি আলোচনা করেছি হচ্ছে যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রম বিকাশ। তো তোমাদের সাথে যুক্তিবিদ্যা সম্পর্কে নেক্সট ক্লাসে আমি আরো কথা বলবো। যুক্তিবিদ্যার স্বরূপ, প্রকৃতি, এগুলো নিয়ে আমি নেক্সট ক্লাসেও আলোচনা করব আশা করি। তোমরা ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় তোমাদের সাথে আগামী ক্লাসে দেখা হওয়ার আশা পোষণ করে আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।